এই গাড়ির ইতিমধ্যে বেশ লম্বা বহর নিরাপত্তা বাহিনী সহ তারা রওনা হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই বহরটি প্রায় শেষ পর্যায়ে। আমরাও পেছনে পেছনে আছি এবং আমরাও দেখানোর চেষ্টা করছি যে কোন পথে কিভাবে যাচ্ছেন এবং সুদীর্ঘ লম্বা, বেশ লম্বাই বলা যায় একটি নিরাপত্তা বলয় কিন্তু তারেক রহমান, এই যে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী বহরের মধ্যে রয়েছে। এই নিরাপত্তা বলয়ের মাধ্যমে কিন্তু তিনি সংসদ ভবনের কাছাকাছি যাবেন এবং সেখান থেকে তাকে শেষবারের মতো সারা দেশের আপামর জনতা কিন্তু শ্রদ্ধা জানাবেন। এর আগে আমরা গতকাল যখন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে তখন কিন্তু এবারকারের সামনে কিন্তু সারা দেশ থেকেই মানুষ কিন্তু আসতে শুরু করেন এবং তারা শেষবারের মতো খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান, তার জন্য দোয়া করেন। সেখান থেকে তারা খালেদা জিয়া যেন ব্যস্ত নসিব হয় তার সেই দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তারা বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে এর থেকে একটি শূন্যতা তৈরি হয়েছে। এর মধ্যে বহরটি কিন্তু প্রায় গুলশানের কাছাকাছি চলে গিয়েছে এবং দুই পাশেই কিন্তু নিরাপত্তা বাহিনীর বলয় তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা একটি মোটা দড়ি দিয়ে কিন্তু এই বলয় তৈরি করেছেন যাতে কেউ প্রবেশ করতে না পারে এই বহরে। এবং বলা যায় যে এই বহর কিন্তু ধীর গতিতে এগিয়ে চলছে, অনেকটা হাঁটার গতিতেই বলা যায় এবং খুব আস্তে আস্তে যাচ্ছে। যেহেতু নিরাপত্তার বিষয়টি রয়েছে পথে, রাস্তায় মানুষ কিন্তু এই বহর দেখার অপেক্ষায় ছিলেন, ফলে নিরাপত্তার ঘাটতি হতে পারতো। এই সকল বিষয় মাথায় রেখে কিন্তু এই সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই বহর কিন্তু ইতিমধ্যে প্রায় গুলশান ক্রস করার মতো অবস্থায় রয়েছে। গুলশান থেকে বেরিয়ে তারা পরবর্তীতে যে আগে থেকে যে কথা বলা হয়েছিল যে রাস্তায় যাবেন সেই রাস্তা ধরে সংসদ ভবনে সেখানে কিন্তু পৌঁছে যাবেন। তবে এই যে বহর যাচ্ছে এখানে কিন্তু কোনো তাড়াহুড়া নেই, আস্তে ধীরে যাচ্ছে। যেহেতু জোহর নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে, ইতোমধ্যে 11:15 কিন্তু বেজে গিয়েছে, আর বেশিক্ষণও নেই, হয়তো আর 3 ঘন্টার মতো বাকি জানাজার। আর এই যেহেতু অনেক সময় আছে হাতে মোটামুটি যাওয়ার মতো, কাজেই তাড়াহুড়া ছাড়াই কিন্তু আস্তে ধীরে কিন্তু বলা যায় যে বহরটি এগিয়ে চলেছে। বহরের মধ্যে নিরাপত্তার বেষ্টনী ছাড়াও দুটি গাড়ি রয়েছে, বাস রয়েছে, মূলত যে বাসের মধ্যে তারেক রহমান এবং বিএনপি নেতা কর্মীরা এবং বেগম খালেদা জিয়ার স্বজনরা কিন্তু রয়েছেন এবং স্বজনরা সকাল থেকে সেখানে ভিড় করেন। কেউ কেউ আগেই এসেছেন, তারা সবাই কিন্তু এই যে আজকের এই শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে দেখার অপেক্ষায় ছিলেন এবং তারা কিন্তু এই বাসে করেই কিন্তু রওনা হয়েছেন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিতে। এর মধ্যে কিন্তু যে মরদেহর যে ফ্রিজিং কার্টে ছিল তা কিন্তু এখন যে গুলশান মোড়, গুলশানের যে মোড়টি রয়েছে সেই মোড় ক্রস করছে, সেই মোড় দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং হয়তো যেহেতু আস্তে আস্তে যাচ্ছে ঘন্টাখানেক সময় লাগতে পারে যদি এই গতিতে যায়। যদি পুরোপুরি গতিতে যদি রওনা না হয় তাহলে হয়তো ঘন্টাখানেক লেগে যেতে পারে, সামনে যদি মানুষের নেতাকর্মীদের ভিন্ন থাকে। তবে আজকে নিরাপত্তা বলে কিন্তু অন্যান্য দিনের তুলনায় ভিন্ন আছে। আমরা প্রচুর সেনাবাহিনী দেখেছি, র্যাব দেখেছি, বিজিবি দেখেছি, তারা কিন্তু যে সর্বোচ্চ নিরাপত্তার দেওয়ার জন্য কিন্তু তারা সর্বোচ্চ ব্যবস্থায় কিন্তু নিয়েছেন এবং সর্বোচ্চ ব্যবস্থার পাশাপাশি তার যে আশেপাশের নেতা কর্মীরা যাতে ভিড় করতে না পারেন সে বিষয়টিও কিন্তু তারা খেয়াল রেখেছেন। যেহেতু বেশ ইম্পর্টেন্ট পার্সন হিসেবে তা খুব অতি গুরুত্বপূর্ণ পার্সন হিসেবে সরকার খালেদা জিয়াকে ঘোষণা করে তারপর থেকে কিন্তু এসএসএফ কিন্তু তার নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল। আজও কিন্তু তার নিরাপত্তার জন্য এসএসএফ সহ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ বাহিনী এখানে কিন্তু মোতায়েন ছিল এবং তারা পুরো এলাকা বলা যায় যে গুলশানের যে একটু এগিয়ে যে বাড়িটি রয়েছে ফিরোজা, সেই বাড়িটির সামনে বেশ সড়কটি বেশ দূর থেকে কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে এবং এই নিরাপত্তার মধ্য দিয়ে যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে কিন্তু আজকে বাংলাদেশের মহিষী নারী গণতন্ত্রের মা যাকে বলা হয় আপসীন নেতৃত্ব বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং এই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ধীরে ধীরে সংসদ ভবনের দিকে। সেখানে তাকে
সর্বোচ্চ যা সম্মান প্রদর্শনের যা যা করণীয় তা কিন্তু করার ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে নেতাকর্মীরা যারা আসবেন তারা সুশৃঙ্খলভাবে জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারেন, তার প্রতি সম্মান প্রদর্শন করতে পারেন এবং তাকে পরবর্তীতে সেখান থেকে জিয়া উদ্যানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো বাধা নয় সেই লক্ষ্যেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই খালেদা জিয়ার সর্বশেষ যে মানুষের দেখার সুযোগ, সেই সুযোগটি কিন্তু থাকে। ইশাদ, মোটামুটি ভাবে আমরা দেখছিলাম সাতটি গাড়ি, এই যে প্রথম দুটো কালো গাড়ি, এর কালো গাড়ির পরে যে লাল সবুজ পতাকার বোড়া ফ্রিজিং কার, সেখানেই বেগম খালেদা জিয়ার মরদেহ এবং এরপরে আমরা যে দুটো লাল সবুজ বাস দেখতে পাচ্ছি যার সামনে লেখা আছে সবার আগে বাংলাদেশ, তার প্রথম বাসটিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন, তার কন্যা ব্যারিস্টার জাইবা রহমানকে দেখেছি, পরিবারের অন্যান্য সদস্যদের দেখেছি এবং একই সঙ্গে পরবর্তী বাসটাতে আমরা বিএনপি উচ্চ পর্যায়ের নেতাকর্মীদেরও দেখলাম। এবং মাইনুল মারুফ যেটা জানাচ্ছিলেন যে বেশ সুশৃঙ্খল ভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে পুরো গাড়ি বহর। হয়তো বা কিছুটা সময় লাগবে যেহেতু একটু ধীর গতিতে যাচ্ছে, হয়তো আর কিছুক্ষণ পর বা যেটা আমাদের সহকর্মী মাইনুল মারুফ জানাচ্ছিলেন যে 1 ঘন্টা পর হয়তো বা মানিক মিয়া এভিনিউতে পৌঁছে যাবে পুরো গাড়ি বহর। এবং মানিক মিয়া এভিনিউতে কিন্তু লাখ লাখ বললেও হয়তো বা ভুল হবে, দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সবাই কিন্তু অপেক্ষা করছেন শেষ বিদায় জানানোর জন্য এবং বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য হয়তোবা লাখ লাখ মানুষ সেখানে অপেক্ষা করছেন। এবং তার যে বর্ণাঢ্য রাজনৈতিক একটা জীবন, সেটা নিয়ে কিন্তু আমরা গতকালও দেখছিলাম তার মৃত্যুর পর প্রত্যেকটা মানুষের ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে একদম মানে 41 বছরের রাজনৈতিক জীবন এবং চড়াই উতরাই সংগ্রাম নানা কিছু এখানে আছে। আমরা যেই গাড়ি বহরটা দেখতে পাচ্ছি, এটা যে রোড ম্যাপ, গুলশানে 196 নম্বর বাসভবন থেকে বের হয়ে এটা গুলশানের যে চত্বর, সেই চত্বরটা ক্রস করে এটা কামাল আতাতুর্ক এভিনিউয়ের দিক দিয়ে যাচ্ছে এবং বোধ করি বনানীতে আছে সহকবি সুমন তানভীর। চলুন আমরা সুমন তানভীরের সঙ্গে একটু আলাপ করে নিই। সুমন, একটু জানাবেন আপনি যে এলাকায় আছেন, একদম শেষ মুহূর্তের অবস্থা আমাদেরকে জানাবেন। আমরা গাড়ি বহরে কিন্তু মাইনুল মারুফ আমাদেরকে জানাচ্ছিলেন যে হয়তো বা আর 1 ঘন্টার মধ্যেই মানিক মিয়া এভিনিউতে পৌঁছে যাবে পুরো গাড়ি বহর। আপনি ধানমন্ডিতে আছেন, একটু জানাবেন সেখানকার অবস্থা। দেখেন, গতকালই কিন্তু আসলে জানিয়ে দেওয়া হয়েছিল যে 3বারের সাবেক প্রধানমন্ত্রী যিনি বেগম খালেদা জিয়ার যে মরদেহবাহী গাড়িটি আসলে কোন রুট হয়ে ফিরোজাতে যাবেন এবং ফিরোজা থেকে কোন রুট হয়ে আসলে মানিক মিয়া এভিনিউতে আসবেন। এবং সকালে আমরা যখন আসলে ফিরোজা এভারকেয়ার হসপিটালে যাচ্ছিলাম, তখনই কিন্তু আমরা দেখছিলাম রাস্তার চিত্র, অর্থাৎ প্রত্যেকটি গলিতে গলিতে এবং মূল রাস্তাগুলোতে পুলিশের সদস্যদের পাশাপাশি যেমন বিজিবি সদস্যরা মোতায়েন ছিল, সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সমানভাবেই তৎপর ছিলেন। এবং এই তৎপরতা কিন্তু কিছুক্ষণ আগে যেহেতু আপনি দেখাচ্ছিলেন আমার সহকর্মী যুক্ত, ফিরোজা থেকে যেহেতু মরদেহবাহী গাড়িটি আসলে বের করা হয়েছে এবং সেটি এই বনানীর খুব কাছাকাছি আছে এবং আমি এখন বনানীতে অবস্থান করছি। আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা দেখছেন যে বনানীর যে মূল গোল চক্করটি আছে, সেখানে কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে এই হসপিটালে ভর্তি হওয়ার আগে থেকেই কিন্তু যে 1 তারিখে কিন্তু তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে। দেখছেন সেনাবাহিনীরা কিন্তু যারা এই যে ফুটওভার ব্রিজগুলো আছে, ফুটওভার ব্রিজের উপরে যারা অবস্থান করছেন তাদেরকে কিন্তু বারবার এখান থেকে নেমে যাওয়ার সতর্কতা দিচ্ছেন এবং এই মাইকিংটি কিন্তু তারা বেশ কিছুক্ষণ হলেই করছেন। এবং আমরা এই যে বনানীর যে গোলচক্করটি আছে, সেই গোলচক্কর থেকে একটু দূরেই আসলে বিজিবির একটি বহর কিন্তু আসলে একদম প্রস্তুত আছে, অর্থাৎ যখনই ওই গাড়ি বহরটি অর্থাৎ
খালেদা জিয়ার লাশবাহী অ্যাম্বুলেন্সটি ওই মোড়টিতে আসবে, তখনই কিন্তু তারা মুভমেন্ট শুরু করবে। ওখানে যেমন মুভমেন্টে বহরটি আছে, ওখান থেকে একটু সামনে এগুলো অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে বনানী এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে রাস্তা থেকে আসলে ওঠে, সেই রাস্তাটিতেও কিন্তু আসলে বিজিবির একটি গাড়ি বহর কিন্তু সেখানেও প্রস্তুত আছে। এবং প্রত্যেকটা একদম বলা চলে যে 3 হাত পর পরে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছেন, ফুটওভার ব্রিজ গুলোতে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। এবং এই এলাকার যে বড় বড় ছাদগুলো আছে, সেই ছাদগুলোতেও কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছেন। অর্থাৎ নিরাপত্তার কিন্তু আসলে কোনো রকম ঘাটতি নেই। তবে একটি বিষয় আসলে এই বনানীতে আমরা অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। আজকে জানেন যে জানাজা মানিক মিয়া এভিনিউতে যে জানাজার সময়টি দেওয়া হয়েছে সেটি বেলা 2টা, এবং আমরা দেখছি যে এই বনানী থেকেও মানুষজন কিন্তু আসলে হেঁটে হেঁটে এখনো কিন্তু আসলে মানিক মিয়া এভিনিউয়ের দিকে যাচ্ছেন, এবং তাদের সবারই কিন্তু একটাই উদ্দেশ্য, বেগম খালেদা জিয়ার শেষ প্রয়াণে আসলে তার জানাজায় অংশ নেওয়া। এবং আমরা যখন আসলে এভারকেয়ার হসপিটালের সামনে ছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আসলে শুধু রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নয়, রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসে সেখানে জড়ো হয়েছেন, এবং সারা রাত তারা সেখানে ছিলেন। এবং ভোর হওয়ার আগেই তারা সেখান থেকে কিন্তু মানিক মিয়া এভিনিউয়ের দিকে চলে গেছেন। কারণ সবারই একটি শঙ্কা ছিল যে আসলে গাড়ি ঘোড়ার আসলে সংকট হবে, সেই গাড়ি ঘোড়ার সংকটের জায়গা থেকে তারা আগে আসলে মানিক মিয়া এভিনিউতে গিয়ে জড়ো হয়েছেন। এবং আমার বিভিন্ন সহকর্মীরা কিন্তু আসলে যুক্ত হয়ে সেই মানিক মিয়া এভিনিউয়ের বর্তমান চিত্রটিও কিন্তু আসলে সবাইকে দর্শকদের নিশ্চয়ই দেখাচ্ছেন যে আসলে সব নেতাকর্মীর একটি চাওয়া আসলে যে রেকর্ড সংখ্যক, অর্থাৎ 1981 সালে যখন জিয়াউর রহমান মারা গিয়েছিলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, তার জানাজা নিয়ে এখনো কিন্তু আসলে গল্প হয় যে তার জানাজায় ঢাকা শহর লোকারণ্য হয়ে গিয়েছিল। সেই রকম একটি দৃশ্যপটেরই আসলে আজকে অবতারণা করতে চাই বিএনপির নেতাকর্মীরা। এবং খুব গর্ব করেই আসলে বিএনপির নেতাকর্মীরা সবসময় বলছেন, এবং এটি আসলে প্রতিষ্ঠিতই হয়ে গেছে যে বিএনপির এই আপসহীন নেত্রী কিন্তু আসলে শুধু বিএনপির নেই, সে বিএনপির গন্ডি পেরিয়ে তিনি কিন্তু আসলে জনমানুষের নেতা হয়ে গিয়েছেন। এবং তিনি সেই জনমানুষের নেতার কাতার থেকেই শুধু আসলে বিএনপি শুধু যে দলীয় নেতাকর্মী এখানে অংশগ্রহণ করবেন কিংবা এই জানাজায় শুধু দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করবেন তেমনটি কিন্তু নয়। কারণ আমরা যখন দেখেছিলাম যে গত 23 তারিখে যখন তিনি আসলে এই এভারকেয়ার হসপিটালে শেষবারের মতো গিয়েছিলেন এবং ভর্তি হয়েছিলেন, তখন কিন্তু কোনো বিএনপি কিংবা কোনো রাজনৈতিক দল নয়, শুধু আপামর জনসাধারণের প্রত্যেকটি মানুষ কিন্তু তার জন্য দোয়া করেছেন, তিনি সুস্থ হয়ে যেন বাড়ি ফেরেন সেই আশা করেছেন। এবং সব মানুষের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমি যদি বলি যে আমাদের আসলে 90-এর পর থেকে যে প্রজন্মগুলো বেড়ে উঠেছে, সেই প্রজন্মরা কিন্তু আসলে প্রতিহিংসার রাজনীতি দেখতে দেখতে, বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি দেখতে দেখতেই তাদের বেড়ে ওঠা। সেই প্রতিহিংসার রাজনীতির একটি দেশে আসলে এমন করে একটি নেত্রীর জন্য সব দলের মানুষ যখন একসঙ্গে দোয়া করেন, এবং সব দলের মানুষ, আমরা দেখেছিলাম যে 23 তারিখে তার হাসপাতালে ভর্তি হওয়ার পরে এমন প্রেক্ষাপট আসলে রচিত হয়েছিল যে অন্যান্য রাজনৈতিক দল এখন যারা সক্রিয় আছেন রাজনীতির মাঠে, তারা তাদের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছিল। এমন দৃশ্যপট কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুব একটা দেখা যায় না। আমরা দেখছি আসলে গাড়িগুলো কিন্তু এখনো, আমরা বনানী থেকে যে গাড়িগুলো, বাসগুলো কিন্তু এখনো আসছে, তার মানে বনানীর ওই যে গোল চক্করটি, সেই গোল চক্করের কাছাকাছি কিন্তু এখনো আসলে খালেদা জিয়াকে বহনকারী সেই অ্যাম্বুলেন্সটি পৌঁছায়নি। আমরা কিন্তু ছবিতে, এবং আমরা যখন ফিরোজা থেকে বের হয়েছে তখন কিন্তু দেখলাম যে তারেক রহমান কিন্তু আজকে তিনি প্রথম গত 25 তারিখে, অর্থাৎ আজ থেকে 6 দিন আগে যে গাড়িটিতে করে আসলে এয়ারপোর্ট থেকে তার নেতাকর্মীদের অভিবাদন জানাতে জানাতে আসলে 300 ফিটের সভাস্থলে এসেছিলেন, সেই গাড়িটি নিয়েই কিন্তু আজকে বের হয়েছেন। এবং সেই গাড়িটির, সেই বাসটির সঙ্গে, লাল সবুজ ঘেরা সেই বাসটির সঙ্গে আরেকটি বাস আজকে যুক্ত হয়েছে। তিনি সেই ভাবেই আসছেন। এবং এটা আজকের এই যে রুটটি, আমি যদি একটু রুটটি আপনাকে বলি, যে এই কাকলি বনানী হয়ে মহাখালী ফ্লাইওভারটি কিন্তু আসলে যখন এভারকেয়ার থেকে আসলে মরদেহটি বের করা হয়েছে এবং ফিরোজার দিকে যাচ্ছে, তখনই কিন্তু আসলে সেটি বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ
মহাখালী ফ্লাইওভার কিন্তু এখন বন্ধ এই গাড়ি বহরের জন্য। এই গাড়ি বহর যখন আসবে মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে বিজয় সারণী হয়ে গাড়িটি কিন্তু মানিক মিয়া এভিনিউয়ের দিকে যাবে এবং তাকে কিন্তু সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে, যেহেতু দুইটায় নামাজে জানাজা হওয়ার কথা, তার প্রায় 2 ঘন্টা আগেই কিন্তু তিনি পৌঁছে যাচ্ছেন। আমরা যদি অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যে আমরা দেখেছি যে যখন এভারকেয়ার হসপিটাল থেকে তিনি বের হয়েছিলেন সেই সময়টা কিন্তু ছিল 9:11 এবং 9:11 প্রায় 20 থেকে 25 মিনিটের ভিতরে কিন্তু তিনি তার অনেক দিনের বাসভবন দীর্ঘ শেষ তিনি যে বাসাটিতে অবস্থান করেছেন গুলশানের ফিরোজা, সেই ফিরোজার বাসাটিতে যেতে 20-25 মিনিট সময় লেগেছে। তবে এখন গাড়ি ভর্তি একটু আসলে ধীরে সুস্থে আসছে এবং সেই জায়গা থেকে বলা যায় যে আসলে মানিক মিয়া এভিনিউতে গাড়িটি যেতে আসলে কত সময় লাগবে, তবে সেটি যে খুব বেশি সময়, অর্থাৎ আমরা যে তারেক রহমান যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন সেই প্রত্যাবর্তনের সময় নেতাকর্মীরা আসলে তার চারপাশে যেভাবে ঘিরে ধরেছিল সেই রকম কোনো দৃশ্যের কিন্তু অবতারণা আজকে হচ্ছে না। এর কারণটি হচ্ছে যে প্রত্যেক নেতাকর্মীকে আসলে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই যে রাস্তার দুধারে, অর্থাৎ যে জায়গা দিয়ে আসলে খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি যাবে সেই জায়গায় যেন ভিড় না করা হয়। প্রত্যেককে বলা হয়েছে মানিক মিয়া এভিনিউ এবং যেখানে তার সমাধি হবে, তার স্বামী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে সমাধির পাশে তাকে সমাধিস্থ করা হবে, সেই এলাকায় আসলে নেতাকর্মীদের অবস্থান করতে বলা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আসলে সকাল থেকেই দেখছি যে এই এলাকাগুলোতে কিন্তু আসলে নেতাকর্মীর খুব একটি ভিড় নেই, যদিও কালকে যখন ভোরবেলায় এই সংবাদটি আসলে মানুষ পায় তখন আসলে এই জাতির প্রায় পুরো জাতি ঘুমিয়েছিল। ভোর 6টার সময় এই খবরটি আসে যে খালেদা জিয়া আর এই পৃথিবীতে নেই এবং ঘুম থেকে ওঠার পর যে নেতাকর্মীরা আসলে শুনেছেন যে খালেদা জিয়া নেই। আমি কালকে সারাদিন আসলে নয়াপল্টনে ছিলাম, আমরা কিন্তু দেখেছি যে নয়াপল্টন মুখী কিন্তু আসলে নেতাকর্মী ছিল না। কালকে সবাই কিন্তু আসলে এই সংবাদটি শোনার পর থেকেই কিন্তু এভার কেয়ারের দিকে আসছিল। আপনি দেখছেন যে মাঝে মাঝে আমরা দেখছি যে বনানীর ওই যে গোলচক্করটি, সেই গোলচক্করের জায়গাটিতে গাড়ি থামিয়ে রাখা হয়েছে, আবার মাঝে মাঝে কিছু গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তারাও কিন্তু আসলে অনুমান করতে পারছে না যে কত সময়ের ভেতরে আসলে বনানীতে গাড়িটি আসবে, যদিও খুব কাছাকাছি দূরত্বে আছে। আমি সকালেই বলছিলাম যে এভার কেয়ার হসপিটাল থেকে আসলে গুলশানের ফিরোজার বাসার দূরত্ব মাত্র 3.8 কিলোমিটার। সেখানে এই বনানীর যে গোলচর সেখান থেকে কিন্তু 1 কিলোমিটার দূরত্বের ভেতরেই কিন্তু আসলে গাড়ি বহরটি আছে। সো মাঝে মধ্যে আসলে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু মনে করছেন যে খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে, যার জন্য গাড়ি ঘোড়া যেগুলো আছে যারা এই রাস্তা দিয়ে আসলে চলাচল করে, আপনি জানেন এটি একটি ব্যস্ত সড়ক, সেই ব্যস্ত সড়কের গাড়ি ঘোড়া আসলে লং টার্ম আসলে বন্ধ করে রাখা সম্ভব না, যার জন্য তারা যখন মনে হচ্ছে যে আসলে আরো কিছুটা দেরি হবে তখন কিন্তু তারা কিছু গাড়ি ছেড়ে দিচ্ছেন। তবে এখন বর্তমান অবস্থায় কিন্তু আমরা দেখছি যে সব গাড়ি কিন্তু আসলে ওখানে আটকে রাখা হয়েছে এবং একটি গাড়ি আসলে সামনে এসেছে, মনে হচ্ছে যে গাড়ি বহরটিও কিছুক্ষণের মধ্যে দৃশ্যপটে আসবে। আমি আপনাকে বলছিলাম যে এই বনানীর এই জায়গাটি থেকে আমার চোখে যতটুকু পড়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু নেতা এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং আপনি দেখছেন, আমি একটু আগে হয়তো আপনাকে দেখালাম যে বিজিবির একটি গাড়ি বহর কিন্তু একদম স্ট্যান্ড বাই আছে, অর্থাৎ যখনই বনানীর ওই জায়গাটিতে গাড়ি বহরটি আসবে, অর্থাৎ খালেদা জিয়ার লাশবাহী অ্যাম্বুলেন্স সহ যে গাড়ি বহরটি আসছে সেটি আসবে, তখন কিন্তু তারা রান করতে শুরু করবে এবং তারপরেই আমরা যে ফুটওভার ব্রিজটির নিচে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে এই যে এলিভেটেড এক্সপ্রেস ওঠার যে রাস্তাটি, সেই রাস্তার এই পাশেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিজিবির সদস্যরা অবস্থান করছেন, অর্থাৎ তারাও কিন্তু মুভ করার জন্য একদম স্ট্যান্ড বাই আছে। আমরা মনে হচ্ছে যে গাড়ি বহরটি আমাদের ক্যামেরার লেন্সে চলে এসেছে, আমরা একটি বাইকের বহর দেখছি, তারপরেই সেই গাড়িগুলো আছে আমরা যতটুকু জানি। হ্যাঁ, গাড়ি বনানীর রাস্তায় ঢুকে গেছে, যদিও এখন পর্যন্ত খালেদা জিয়ার মরদেহ বহনকারী সেই লাল সবুজ ঘেরা গাড়িটি এখনো আমাদের ক্যামেরার ফ্রেমে আসেনি, তবে সেটি হয়তো খুব কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু সেটি চলে আসবে বলেই আমাদের মনে হচ্ছে। হ্যাঁ, গাড়ির বহরটি কিন্তু আসলে বনানীর সড়কে ঢুকে গেছে এবং আমি যেটি বলছিলাম যে প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু স্ট্যান্ড বাই আছে এবং এই যে ফুটওভার ব্রিজগুলো আছে সেখানেও যাতে কোনো রকম বাইরের লোকজন অবস্থান করতে না পারে সেই জন্য কিন্তু তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণ তৎপর আছে। তারা অনেকক্ষণ আগের থেকেই কিন্তু সেটি
দেখছিলেন। আমি নিশ্চয়ই বহরটি আমাদের ক্যামেরার ফ্রেমে এখন আসছে এবং সেটি আমরা দেখাতে পারছি আপনার মাধ্যমে দর্শকদের। যদিও এখন পর্যন্ত লাল সবুজের যে গাড়িটি, সেই গাড়িটিও কিন্তু আমাদের ফ্রেমে চলে এসেছে এবং গাড়িটি বনানীর রাস্তায় কিন্তু ঢুকে গিয়েছে এবং খুব আস্তে আস্তেই কিন্তু গাড়িটি আসলে সামনের দিকে আগাচ্ছে। অর্থাৎ বহরটি কিন্তু আমরা দেখছি খুব আস্তে ধীরেই সামনের দিকে আগাচ্ছে। এই আস্তে ধীরে আগানোর কারণে আমরা দেখছি তারেক রহমান যে গাড়িটিতে করে আসলে আজকে ফিরোজা থেকে বের হয়েছেন, অর্থাৎ তার লাল সবুজের যে গাড়িটি, যে বিআরটিসি গাড়িটি, সেই গাড়িটিও কিন্তু এখন দৃশ্যমান হয়েছে। সেই গাড়িটিও এখন আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। আমি আগেই বলছিলাম যে আসলে তারেক রহমান দেশে আসার পর যে বাসটিতে করে, লাল সবুজের যে বাসটিতে করে তিনি তার দলীয় নেতাকর্মীর কাছে এসেছিলেন, তিনি তার সমাবেশ স্থলে এসেছিলেন। আজ তিনি সেই গাড়িটি করে বের হয়েছেন এবং তার সঙ্গে আরেকটি গাড়ি যুক্ত হয়েছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। আপনাকে আমি বলছিলাম যে যখন খালেদা জিয়া আসলে অসুস্থ অবস্থায় গত 23 তারিখে ভর্তি হয়, তারপরে আমরা দেখলাম যে এই মাসের শুরুতে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয় এবং তারপর থেকেই কিন্তু তাকে এসএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তাকে কিন্তু আসলে তার নিরাপত্তায় নিয়োজিত হয়। এবং আমরা আজকে সকালে যখন এবার কেয়ার হসপিটালে গিয়েছি, আমরা দেখেছি যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য এসএসএফ তারা কিন্তু তার নিরাপত্তার সার্বিক বিষয়গুলো তত্ত্বাবধান করছে। অর্থাৎ না পুলিশ, না বিডিআর, না আর্মি, একদম বিশেষায়িত এই ফোর্স কিন্তু তার নিরাপত্তার সার্বিক দিকটি দেখছেন এবং আপনি দেখছেন যে তাকে আসলে কিভাবে নিয়ে আসা হচ্ছে। আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরাও দেখতে পাচ্ছেন খুবই আসলে ধীরে সুস্থে গাড়ি কিন্তু আসলে সামনের দিকে আগাচ্ছে, অর্থাৎ গাড়ি বহরটি সামনের দিকে আগাচ্ছে এবং আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে পাচ্ছি যে গাড়িগুলো কতটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। সেই জায়গা থেকেই হয়তোবা দুইটায় নামাজের জানাজা তার সেটি হওয়া সত্ত্বেও আমরা দেখলাম যে আসলে 12টার আগেই, 11টার পরপরই আসলে গাড়ি ভর্তি বাসা থেকে বের হয়ে গেছে এবং যে গতি নিয়ে গাড়িগুলো আসলে আগাচ্ছে, অর্থাৎ যে গতি নিয়ে বহর সামনের দিকে আগাচ্ছে, সেই বহরের আসলে চিন্তা করলে বেশ ভালো সময়ই লাগবে মানিক মিয়া এভিনিউতে, অর্থাৎ এইখান থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত গাড়িটি আসলে যেতে। আজকে আসলে বলতেই হয় যে দেশের মানুষ আসলে কাঁদছে। দেশের মানুষ নয়, শুধু যারা নেতাকর্মীরা আছেন, সেই নেতাকর্মীদের মনে শুধু একটি দুঃখ, একটি কষ্ট যে খালেদা জিয়া সারা জীবন দেশকে শুধু দিয়েই গিয়েছেন, তার বিনিময়ে তিনি আসলে কতটুকু পেয়েছেন। তাদের খুব বেশি স্বপ্ন ছিল, খুব বেশি ইচ্ছা ছিল যে এই 17 বছর পর একটি নির্বাচন আসছে, সেই নির্বাচন একটি ফেয়ার ইলেকশন হচ্ছে, যে ইলেকশনে আসলে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ারও একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সুন্দর সময়টুকু আসলে দেখে যেতে পারলেন না খালেদা জিয়া। অর্থাৎ নির্বাচন পর্যন্ত আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখতেন, হয়তো বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা তৃপ্ত হতেন, তারা সন্তুষ্ট হতেন। আপনি দেখছেন গাড়ির আসলে গতি বাড়ছে, গাড়ি আস্তে আস্তে আমাদের একদম সামনে, প্রেমের সামনে কিন্তু খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজ ঘেরা সেই গাড়িটি কিন্তু আসলে সামনের দিকে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করবো এই পাশ থেকে। আসলে গাড়িটি সামনের দিকে আস্তে আস্তে গাড়িটি সামনের দিকে ছুটছে, তবে গাড়ির গতি কিন্তু বেড়েছে। তারেক রহমান যে গাড়িটিতে আসলে আছেন, বলছিলাম লাল সবুজের পতাকাবাহী লাল সবুজের যে বাসটি, সেই বাসটিও কিন্তু কিছুক্ষণ আগে এই এলাকা ছাড়ছে। আপনি দেখছেন যে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে আগাচ্ছে গাড়ি বহরটি এবং আমি বলছিলাম আগেই এই গাড়ি বহরের রুটটি আপনাকে বলছিলাম যে এইখান থেকে মহাখালীর যে ফ্লাইওভারটি আছে, সেই ফ্লাইওভারটি কিন্তু অনেক আগের থেকেই বন্ধ করে রাখা হয়েছে এবং সেই মহাখালীর ফ্লাইওভার ধরেই কিন্তু জাহাঙ্গীর গেট হয়ে গাড়িটি মানিক মিয়া এভিনিউ এর দিকে যাবে এবং মানিক মিয়া এভিনিউতে আপনি জানেন যে আজ থেকে না কালকে রাত থেকেই সারা দেশের থেকে নেতাকর্মীরা এসে কিন্তু আসলে জড়ো হচ্ছেন। মানুষের এই ঢলের চিত্র দেখাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আকলাকুস সাফা। তিনি বিজয় সরণী এলাকায় রয়েছেন, তার মাধ্যমে জানাবো এবং দেখাবো সেখানকার চিত্রগুলো এবং বিভিন্ন জায়গা থেকে মানুষের যে ঢল নেমেছে আর সেই চিত্র দেখাতে চাই। সাফা, নিশ্চয়ই আপনি বিজয় সরণী এলাকায় রয়েছেন। আমরা একটু আগে
সংসদ ভবন এলাকায় ছিলাম, সহকর্মী সাইফুদ্দিন রবিন সেখান থেকে জানাচ্ছিলেন মানুষের সমাগম ঘটছে এবং সেই প্রচুর মানুষের সমাগম এখন বিভিন্ন প্রান্ত থেকে ঘটছে। আপনি ঠিক বিজয় সরণী এলাকায় রয়েছেন, সেখানকার চিত্র দেখাতে চাই যমুনা টেলিভিশনের দর্শকদের। সাফা, আপনার মাধ্যমে কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি, কি হচ্ছে, এবং নিশ্চয়ই অনেকের সাথে কথাও হয়েছে আপনার। রেজা, এখানে যতদূর চোখ যায় আমি শুধু দেখতে পাচ্ছি জানাজায় অংশগ্রহণ করা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের ঢল, এবং এই ঢল কিন্তু শুরু হয়েছে মধ্যরাত থেকেই। আমরা সকাল থেকে একদম সকাল ভোর থেকে এসেই কিন্তু দেখছি যে মানিক মে এভিনিউতে যাওয়ার জন্য যে জনস্রোত, সেই জনস্রোত আমাদের চোখে পড়েছে। এখানে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক যেমন আছেন, তেমনি সাধারণ মানুষজন আছেন। এবং বেগম খালেদা জিয়া তিনি বিএনপির উঠে তিনি যে দেশের একজন নেত্রী হয়েছেন, সেই যে প্রমাণ, সেই প্রমাণগুলোই কিন্তু এখন পাওয়া যাচ্ছে মানুষজনের বিভিন্ন কথায়। আমাদের সঙ্গে আপনাকে আমি সকালেও বলছিলাম যে এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, যারা সরাসরি খালেদা জিয়াকে কখনো দেখেছেন, যারা কখনো সরাসরি দেখেননি, এবং যারা খালেদা জিয়ার যে শাসনামল, সেই শাসনামলটাতে এবং তিনি যখন দেশ পরিচালনা করেছেন সেই সময়টাতে যারা জন্ম হননি, এমন অনেক নেতাকর্মী আছেন যারা তার যে আদর্শ, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেগুলোকে তারা অনুসরণ করেন। তেমনি একজন আমাদের সঙ্গে আছেন, আপনি ফুটেজটাও দেখতে থাকবেন, একই সঙ্গে আমরা তাদের কথাও শুনতে চাই। কেমন আছেন আপনি আজকে? শারীরিকভাবে হয়তো আমরা ভালো আছি, কিন্তু মানসিকভাবে আমরা প্রচন্ড ব্যথিত এবং ভেঙে পড়েছি। কারণ আমরা যখন বিপদে পড়ি, যখন সংকটময় পার করি, তখন আমাদের পরিবারের যিনি গার্ডিয়ান, আমাদের মা আমাদের পাশে এসে দাঁড়ায় ছায়া হয়ে। আজকে তেমনি বাংলাদেশ থেকে সে ছায়াটা যেন সরে গেল। তো এই সংকটময় মুহূর্তে উনার যে চলে যাওয়া, উনার যে প্রস্থান, এটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি কোনো কিছুতেই পূরণ হবার নয়। আচ্ছা, তিনি যখন দেশ পরিচালনা করেছেন, তিনি তো 3বার প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সেই সময় কি আপনার জন্ম হয়েছিল? হ্যাঁ, আমার জন্ম 1993 সালে। প্রথমবার না হলেও দ্বিতীয় দফায় আমি তার যে ক্ষমতাকালীন সময়, আমি যথেষ্ট বড় ছিলাম, আমি দেখেছি উনি সবসময় জনগণের কথা ভাবতেন। সবসময় উনি জনগণের যে কল্যাণ, সে কথাই উনি ভাবতেন। এবং উনি সবসময় বলেছেন যে এই দেশেতেই আমার জন্ম হবে, এই দেশেতে আমার মৃত্যু, কারণ বাইরে আমার কোনো ঠিকানা নাই। আজকে যেন তার ইচ্ছাই, শেষ ইচ্ছাটাই পূরণ হলো। উনি এই দেশেতেই জন্মগ্রহণ করেছেন, এই দেশেতেই তার প্রস্থান হলো। এই যে নতুন প্রজন্মের যারা সমর্থক অথবা নেতা কর্মী, তাদের সাথেই তো আপনারা রাজনীতি করেন, তাদেরকে নিয়েই রাজনীতি করেন, তাদের কাছে আসলে মেসেজটা কি বেগম খালেদা জিয়ার সম্পর্কে? উনি আমাদের একবার একটা প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছিল 2017 সালে। উনি বলেছিলেন যে আমার কোয়ান্টিটি না, আমার কোয়ালিটি দরকার। আমাদেরকে মেধাভিত্তিক রাজনীতিতে বেশি অংশগ্রহণ করা দরকার। শুধু স্লোগানের মধ্যেই নয়, মেধা, প্রজ্ঞা এবং গবেষণা ভিত্তিক রাজনীতি করা দরকার। তো উনি বারবার এটাই বোঝাতে চেয়েছেন যে আগামীর যে প্রজন্ম, সেটা হোক মেধাভিত্তিক। তো মেধার জোরেই যেন আগামী প্রজন্ম এগিয়ে যাক, উনি বারবার সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা, আপনি শুনছিলেন নতুন প্রজন্মের একজনের কথা শুনছিলেন, যিনি বিএনপি রাজনীতি করেন, তাদের একজনের সঙ্গে আমরা তাদের একজনের কথা শুনছিলাম। এবং একটি বিষয়ে লক্ষণীয়, আপনি তাদের কাছ থেকে শুনলেন যে শিক্ষায় বেগম খালেদা জিয়ার যে পরিমাণ অবদান ছিল, এবং তিনি মেধাভিত্তিক যে রাষ্ট্র গঠন এবং কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট আমরা যেটাকে বলি, অর্থাৎ মানুষের জীবন মান উন্নয়ন হয় এমন যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে তিনি লক্ষ্য রেখেছিলেন। এবং তার সেই উন্নয়নের লক্ষ্য রাখার ক্ষেত্রে তিনি একদম স্কুলে পড়া যে শিশুরা আছে, সেই শিশুদের থেকেই কিন্তু তিনি ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের কথা আমরা শুনছিলাম। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আজকে বেগম খালেদা জিয়ার জন্য কি দোয়া করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, যার বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাস এক অবিস্মরণীয় অচ্ছেদ। এই অচ্ছেদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য বাংলাদেশের মানুষ না শুধু, সে আজকে বিশ্ব নেত্রী হিসেবে রূপান্তরিত হয়েছে এবং সারা বিশ্বে তার জন্য দোয়া হচ্ছে। আর আমরা এরকম নেত্রী পেয়ে, আমরা এরকম এই দল করে আজকে আমরাও গর্ববোধ করছি। আপনি জানেন, 1991 সালে তিনি যখন বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হন, সর্বপ্রথম তিনি বাংলাদেশের কৃষকদের জন্য 5,000 টাকা করে কৃষি ঋণ মাফ করে দিয়েছিলেন সারা বাংলাদেশে। এবং আজকে বাংলাদেশের যে নারী শিক্ষার যে অবদান, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে।
তিনি বাংলাদেশের এই নারী শিক্ষার ক্ষেত্রে আপনি জানেন 90-এর কোটার পরে যারা মোটামুটি মেয়েদের ক্ষেত্রে অল্প বয়সী বাংলাদেশে বাল্যবিবাহ হয়ে যেত, সেখান থেকে এই প্রজন্মকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বের করে আজকে নারী শিক্ষার প্রসার ঘটিয়ে বাংলাদেশের সকল কর্মসংস্থানে নারীদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে নারীরা বিমানে চাকরি করে, আজকে নারীরা পাইলট, আজকে নারীরা ডিফেন্স চাকরি করে। সারা বিশ্বে বাংলাদেশ সহ নারী অনেক উন্নত। এবং এটা বাংলাদেশের আরেকটা জিনিস আপনি বলেন, আমাদের দলের যে মানে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আপনি জানেন বাংলাদেশের শ্রমবাজারে তার চাইতে অবদান আর কারো বেশি নাই। এবং তিনি আজকের মধ্যপ্রাচ্যের সবচেয়ে যে বড় শ্রমবাজার, সেটা কিন্তু তার হাত ধরেই এই শ্রমবাজার মানে উন্মোচিত হয়েছিল। তারই রূপান্তরে আজকে হাজার হাজার বিলিয়ন ডলার আমরা যেই রেমিটেন্স পাচ্ছি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই অবদান। এবং তিনি সৌদি আরবের সফরকালে আপনারা সবাই জানেন, সেখানে আরাফাতের মাঠে আজকে নিম গাছ জিয়াটেরি বলা হয়। এবং কর্মসংস্থানের ব্যাপারে সে শুধু একটাই কথা বলছে, বিদেশের আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে। এটাই হলো আমাদের প্রিয় নেতার বক্তব্য। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রেজা। আপনি নিজেও শুনছিলেন এখানে যারা বিএনপি নেতা কর্মীরা যারা শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাটা বলি, অর্থাৎ বিজয় সরণির এই যে মোড়টি আছে, এই মোড়টি দিয়েই কিন্তু কিছুক্ষণ আগে খালেদা জিয়া মরদেহ বহনকারী যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু এই দিকটি দিয়েই অতিক্রম করে। এবং যখন এই দিকটি দিয়ে অতিক্রম করে, তখন আমরা নেতা কর্মীদের মধ্যে যে আবেগ, সেই আবেগ এবং তাদের যে অনুভূতি, সেই অনুভূতির কথাগুলো সেগুলো দেখছিলাম এবং তাদের কথাও শুনছিলাম। এবং এখানে যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন, যে ঠিক যেইখানটা দিয়ে তাকে জিয়াউর রহমানের যে সমাধি আছে, সেই সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ জানাজার পরে ভিতরের যে রাস্তাটি আছে, সেই ভিতরের রাস্তা দিয়েই কিন্তু তাকে সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। এবং সেখানে তার পরিবারের সদস্যরা যারা তারা থাকবেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন। এবং এই যে দাফন কার্যক্রম, সেই দাফন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা থাকবেন, এবং বিএনপির শীর্ষ নেতারা এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত যে ব্যক্তিরা, সেই ব্যক্তিরাই কিন্তু সেই পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ শুধু, এবং আপনি নিজেও জানেন যে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কবরস্থ করা হবে। এবং তিনি সবশেষ কিন্তু বিশেষ ব্যক্তিত্বের যে সম্মান পেয়েছেন, এবং সেই জন্য তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে প্রোটোকল, সেই প্রোটোকল কিন্তু তিনি পেয়েছেন। এবং আমরা সেই প্রোটোকলের সঙ্গে যা আসলে থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি না আপনার চিত্রের মাধ্যমে। আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু জানবো। আশিক, আশা করি শুনতে পাচ্ছেন আপনি। মানিক মিয়া এভিনিউয়ের যেই প্রান্তে আছেন, সেই প্রান্তের চিত্র তো অবশ্যই আপনার কাছ থেকে আমরা জানবো। এবং নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মীরা এসেছেন সকাল থেকে, আমরা দেখছি তাদের বক্তব্য আমরা শুনছি, তাদের আরও বক্তব্য আমরা আপনার কাছ থেকে জানবো। তার আগে একটু যদি বলেন যে আজকে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যদেরও জানাজায় অংশগ্রহণ করার কথা ছিল, তারা কি এরই মধ্যে এসে পৌঁছেছেন কিনা? কারণ এখন 1টার বেশি বাজে, আমরা যতটুকু জানি 2টার পর জানাজা হবার কথা রয়েছে। তাদের উপস্থিতি কি আপনি দেখতে পেয়েছেন কিনা? এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের ঠিক যে রাস্তাটি রয়েছে, রাস্তার ওপরে দাঁড়ানো। আমার ক্যামেরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক যে জায়গাটিতে খালেদা জিয়ার মরদেহ নিয়ে এসে রাখা হবে, ঠিক আমার ক্যামেরার সামনে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের ঠিক আড়ঙের যে সামনের পাশটা, সেখানেই খালেদা জিয়ার মরদেহ এনে রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে। এবং ওই জায়গাটিতেই আসলে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য এবং বিদেশি যারা অতিথি রয়েছে, তারা কিন্তু এই জানাজায় শরীক হবেন। আর অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা, এবং নেতাকর্মীরা কিন্তু ভিড় করেছে এই মানিক মিয়া এভিনিউতে, এবং লোকে লোকারণ্য হয়ে গেছে মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের সকল মাঠ এবং সকল সড়ক। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের ঢল নেমেছে, কি পরিমাণ মানুষ মানিক মিয়া এভিনিউর ভেতরে, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং পশ্চিম প্লাজার যে মাঠ রয়েছে, সেই মাঠে কি পরিমাণ মানুষ আসলে ভেতরে প্রবেশ করছে, কি পরিমাণ মানুষের ঢল, সেটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। মানুষ কিন্তু দলে দলে এভাবেই খালেদা জিয়ার জানাজায় শরীক হতে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে, খালেদা জিয়ার জন্য শেষবারের মতো খালেদা জিয়ার জন্য দোয়া করতে সাধারণ মানুষের এই ঢল। বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেশের আপামর জনতা, অর্থাৎ সাধারণ যারা মানুষ, সাধারণ যারা জনতা, নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, যুবক, সবাই কিন্তু সামিল হয়েছে আজকে এই খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছে। আমরা জানি যে কিছুক্ষণ আগেই খালেদা জিয়াকে বহনকারী যে ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি, সেটি
যেটি আসলে কিছুক্ষণ আগেই এই সংসদ ভবনে আনা হয়েছে এবং তার সাথে তারেক জিয়া সহ পরিবারের যারা অন্যান্য সদস্য তারা রয়েছেন এবং জানাজার যে সর্বশেষ প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। আমি একটু ঘুরিয়ে দেখাতে চাই পুরো মানিক মিয়া এভিনিউয়ের চিত্রটা একটু দর্শকদের দেখাতে চাই। আপনার মাধ্যম দিয়ে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আমি এই মুহূর্তে ন্যাম ভবনের সামনে অর্থাৎ মানিক মিয়া এভিনিউর সড়কে রয়েছি। এখানে পুরো রাস্তার দুই ধার দিয়ে দুই পাশের রাস্তায় কিন্তু মানুষ আর মানুষ, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এই খালেদা জিয়ার জানাজায় শরীক হতে এসেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু ঢাকা এবং আশপাশের না, আমরা প্রত্যন্ত বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে ছুটে আসতে দেখেছি এবং তারা বলছেন যে তারা শেষবারের মতো খালেদা জিয়াকে একটু দেখার আশায় এসেছেন, দোয়া করার জন্য এসেছেন। যদিও এখন পর্যন্ত খালেদা জিয়াকে এখানে যারা আসছেন আসলে এখানে শ্রদ্ধা নিবেদন হবে, জানাজা হবে এবং জানাজার পরে তাকে জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। তবে সাধারণ মানুষের আসলে দেখার সুযোগ আসলে দেয়া যাচ্ছে না, দেয়া হবে না, কারণ লাখ লাখ মানুষ আসলে এই জানাজায় অংশ নিয়েছে, ইতিমধ্যে জড়ো হয়েছে এবং এখানে কিন্তু কাতারবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে গেছে এবং কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছেন। অনেকে জোহরের নামাজের এরই মধ্যে আদায় করেছেন এবং আমরা ধারণা করছি আর কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়াকে বহনকারী যে ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি সেটি এই যে মঞ্চ করা হচ্ছে, যে মঞ্চে মরদেহটি রাখা হবে সেখানে আনা হবে এবং সাধারণ মানুষ ইতিমধ্যে জানাজায় অংশ নেওয়ার জন্য সেই প্রস্তুতি সারছেন। এখানে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাধারণ মানুষ এখানে উজু করছে এবং উজু করে তারা জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটু জানাতে চাই, গতকাল যখন খালেদা জিয়া মৃত্যুবরণ করে, অর্থাৎ ভোরের দিকে যখন মৃত্যুবরণ করে, তারপর থেকেই গোটা দেশে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। সারা দেশের মানুষ কিন্তু শোকাহত এবং অনেকেই আমরা দেখেছি কান্নায় ভেঙে পড়তে দেখেছে এবং সবাই বলছেন যে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে রাজনৈতিক এই শূন্যতা এটি আসলে বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। তার আসলে আরো কিছুদিন বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় এবং নির্বাচন পর্যন্ত বিশেষ করে তার থাকার প্রয়োজন ছিল বলে সাধারণ মানুষের ধারণা। এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে খালেদা জিয়া যেভাবে দলটাকে আগলে রেখেছেন দীর্ঘদিন ধরে, এই নির্বাচনের আগ মুহূর্তে তার চলে যাওয়া এটি আসলে দলের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি দেশের জন্য ক্ষতি, দেশের গণতন্ত্রের জন্য ক্ষতি। সেই কারণে আসলে সাধারণ মানুষের মাঝে এবং নেতাকর্মীদের মাঝে আমরা আক্ষেপের দেখতে পাচ্ছি। একটু জানাতে চাই যে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে দাফন জানাজার বিশেষ ব্যবস্থা করা হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে, সেই প্রস্তুতি চলছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজকে তার জানাজা উপলক্ষে যেহেতু লাখ লাখ লোক হবে এটি ধারণা করা হয়েছিল, ধারণা করা গিয়েছিল আগে থেকেই এবং সে কারণেই 3 দিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি একদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজকে কিন্তু সাধারণ ছুটি এবং সাধারণ ছুটির মধ্যেই সাধারণ মানুষ যারা আছেন তারা খালেদা জিয়াকে এক নজর দেখার আশায়, খালেদা জিয়ার জন্য দোয়া করার আশায় এই জানাজায় সামিল হয়েছেন। আমরা বিভিন্ন সকাল থেকে দেখতে পাচ্ছি, ভোর থেকেই এই মানিক মিয়া এভিনিউ এবং আশপাশের যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মাঠ সেই মাঠটা পরিপূর্ণ হয়ে গেছে এবং মানিক মিয়া যে এভিনিউ, মানিক মিয়া এভিনিউর যে সড়কটি অর্থাৎ দুই ধারের যে সড়ক, সেই সড়কে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং মিরপুরের এবং মিরপুর সহ ফার্মগেটের ওই এলাকা দিয়ে হাজার হাজার মানুষ এই জানাজায় অংশ, মানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ঢল নেমেছে মানুষের এবং সবাই কিন্তু আসলে সবার প্রত্যাশা, সবাই বলছেন যে খালেদা জিয়া যেমন আপোষহীন রাজনীতি করেছেন, তার রাজনৈতিক জীবনে গৃহবধূ থেকে তিনি দলের হাল ধরেছেন, বিএনপির হাল ধরেছেন এবং এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আপোষহীন নেত্রী হিসেবে তিনি সবার মাঝে সমাদৃত হয়েছেন এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে। খালেদা জিয়ার আদর্শ, তার জীবন ধারণ, নেতাকর্মীদের প্রতি এবং দলের প্রতি তার যে ভালোবাসা, দেশের প্রতি তার যে ভালোবাসা, এই ধারণ করেন সেই প্রত্যাশার কথা কিন্তু জানানো হয়েছে এবং সবাই বলছেন যে তার মতো এমন নেতা, তার মতো এমন নেত্রী, তার মতো এমন আপোষহীন ভূমিকার নেত্রী হয়তো বাংলাদেশে আর আসবে না। বাংলাদেশের আজকের দিনে তার যে চলে যাওয়া, এই চলে যাওয়াটা একটি শূন্যতা তৈরি হয়েছে। সাধারণ মানুষের সবার চোখে মুখে আমরা শোকের ছায়া দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু বলছেন যে খালেদা জিয়া হয়তো যদি আগামী নির্বাচন পর্যন্ত একদম সেই শোকের ছায়া আমরাও দেখতে পাচ্ছি। এবং আশিক মাহমুদ, আপনি তো আছেন, আপনার কাছ থেকে আসলে সংসদ ভবন এলাকার মানিক মিয়া এভিনিউয়ের প্রান্তের ছবিটা দেখতে পাচ্ছি, সেখানকার মানুষের কথা শুনে